বাংলাদেশের নির্বাচন কমিশনে নিবন্ধিত 50টির বেশি দলের মধ্যে প্রায় 1/4 ইসলামী দল, কিন্তু ভোটের মাঠে দেখা যাচ্ছে সেই 1/4 ইসলামী দলের ভোট মাত্র 1 থেকে 2 ভাগ। তারা আগামী নির্বাচনে কিভাবে প্রভাব ফেলবে আমরা আজকে সেটা দেখব। তারা বিগত নির্বাচনগুলোতে কিভাবে অংশগ্রহণ করেছিল, কিংবা কোন ইসলামিক দলগুলো আওয়ামী দোসর ছিল, কোন ইসলামী দলগুলো বিএনপি জামায়াতের দোসর ছিল, আমরা আজকের ভিডিওতে সেই বিষয়গুলো দেখব এবং 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনে তাদের কতটুকু বা অবদান থাকবে কোনো দলকে জিতিয়ে দিতে, সেই হিসাব নিকাশ আজকে কষে দেখার চেষ্টা করব। ধর্মীয় জলসায় মানুষের উপস্থিতি যতই থাকুক, ভোটের বাক্সে ধর্মভিত্তিক দলগুলোর পক্ষে সমর্থন সবসময় দুর্বল। তারপরও নির্বাচন এলে এই ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে অনেক টানাপোড়েন তৈরি হয়। যদিও জাতীয় নির্বাচনের হয়তোবা 1 ভাগ ভোট হয়তোবা তারা দখল করে থাকে, কিন্তু নির্বাচনের রাজনীতিতে দেখা যাচ্ছে এই ধর্মীয় দলগুলোকে কাছে টেনে অন্য যে সাধারণ লোকজন যারা অন্য দলের সমর্থক তাদের একটা অনুকম্পা পাওয়ার চেষ্টা করা হয়, যেমনটি করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার 2024-এর ভোটারবিহীন নির্বাচনে, অর্থাৎ কওমি মাদ্রাসা কেন্দ্রিক 9টি দলের সাথে শেখ হাসিনা আঁতাত করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য। জামায়াত ইসলামী নিষিদ্ধ ছিল, বিএনপি নির্বাচন করবে না ঘোষণা দিয়ে রেখেছে, সুতরাং নির্বাচনে তো কোনো না কোনো দলকে নিয়ে আসতে হবে, যেমনটি আমরা বিগত 54 বছর বিভিন্ন সময়ে প্রত্যেকটা নির্বাচনে আমরা এটা লক্ষ্য করেছি। যদিও শেখ হাসিনার সেই 9টি কওমি মাদ্রাসা কেন্দ্রিক দলের মধ্যে 7টি সম্ভবত নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছিল। তার মধ্যে ছিল বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য জোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাকের পার্টি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি। 9টি দলের নেতারা শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন, শেখ হাসিনার সাথে বসেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। উল্লেখ্য যে এর মধ্যে কওমি মাদ্রাসা ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে বা যে রাজনৈতিক দলগুলো আছে তারা আবার শেখ হাসিনাকে কওমি জননী হিসেবে ঘোষণা করেছিল। সেই 2024-এর পূর্ববর্তী সময়ে বা 2024-এর নির্বাচনের আগে যে 9টি ইসলামিক দল অংশগ্রহণ করেছিল তার মধ্যে প্রায় 14 জন নেতা অংশ নেন। আতাউল্লাহ হাফিজি, সৈয়দ সাইফুদ্দিন আহমেদ, আবুল হাসনাত আমিনী, মোহাম্মদ ফয়জুল্লাহ, সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি, মিসবাহুর রহমান চৌধুরী, শাহিনুর পাশা চৌধুরী, আলম নুরি, আবুল খায়ের সহ আরও বেশ কয়েকজন। যদিও পরবর্তীতে শাহিনুর পাশা চৌধুরীকে নিয়ে অনেক নাটক হয়েছে, দলের ভিতরে বিভিন্ন ধরনের আলাপ আলোচনায় তারা কেউ হয়তো নির্বাচনে গিয়েছেন, কেউ হয়তো নির্বাচনে অংশগ্রহণ করেননি, এবং সেই নির্বাচনের আগ মুহূর্তে এই নেতৃবৃন্দ তাদের বৈঠকে শেখ হাসিনাকে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য ধন্যবাদও দিয়েছিলেন এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটি ক্যালিগ্রাফিও উপহার দেন। এই 9টি দলের মধ্যে কেউ কেউ গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল, তবে বেশিরভাগ দলই বছরের পর বছর ধরে আওয়ামী বিরোধী থাকলেও রাজনীতিতে তারা পরিবর্তন এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল। আমাদের এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বিগত 54 বছরে তাদের যে ভোটের পরিসংখ্যান এবং ভোটের ফলাফলে তাদের যে অবদান সেটা খুবই নগণ্য। শুধুমাত্র জামায়াতে ইসলামী ছাড়া অন্য দলগুলো, সব ইসলামী দল মিলে হয়তোবা 1 ভাগ ভোটের অধিকারী ছিল না, কিন্তু এই 2024 গণ আন্দোলন পরবর্তী সময়ে হয়তোবা সমীকরণটা বদলে গেছে, পাল্টে গেছে, কিন্তু তার অর্থ এই না যে সেটা 2 ঘরের কোনো সংখ্যায় চলে গেছে, অর্থাৎ 10 ভাগ ভোটের মালিক ইসলামী দলগুলো হয়ে গেছে, এটা কখনোই না। কারণ হচ্ছে জামায়াতে ইসলামী শক্ত অবস্থান তৈরি করেছে। পুরো বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে সাংগঠনিক কাঠামো তার সাহায্যে জামায়াতে ইসলামী খুব শক্ত অবস্থান নিয়েছে। যদি ইসলামী দলগুলো, বাকি সব ইসলামী দলগুলো জামায়াতে ইসলামী সহ যদি কোনো ধরনের জোট হয়ে থাকে, সেখানে কতটুকুই বা ভোটের প্রভাব ফেলবে সেটা হয়তো 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনই বলে দেবে। বাংলাদেশের নির্বাচন কমিশনের নিবন্ধিত 50টির বেশি দলের মধ্যে প্রায় 1/4 ইসলাম ভিত্তিক দল, এবং সেই দলগুলো কতটুকু নির্বাচনে প্রভাব ফেলে সেই দলগুলো হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলগুলোর ঢাল হিসাবে কাজ করে। যেমনটি আমরা দেখেছিলাম সেই 1999-এ বিএনপি জামাতের সঙ্গে জোটবদ্ধ ছিলেন অন্যান্য ইসলামিক দলগুলো, যেমন খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ অর্থাৎ হারিকেন প্রতীক নিয়ে,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস। কিন্তু সেই ইসলামী দলগুলোই 2024 নির্বাচনে কওমি জননী আখ্যা পাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আবার বৈঠক করে আঘাত করে তারা আবার শেখ হাসিনার দলের অনুসারী হয়ে গেছেন। সুতরাং বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে সেটা ইসলামিক দল হোক কিংবা অন্য যে কোনো ধারার দলই হোক না কেন, তারা কি আসলেই বিন্দুমাত্র নীতি জ্ঞান নিয়ে কি তারা বাংলাদেশের রাজনীতির চর্চা করে, নাকি শুধুমাত্র যে কোনো মূল্যেই হোক নীতি বিসর্জন দিয়ে হলেও ক্ষমতায় যেতে হবে, সেটাই থাকে বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক এবং অন ইসলামিক দলগুলোর মূল উদ্দেশ্য? বাংলাদেশের নির্বাচনে তাদের কতটুকু প্রভাব ফেলবে আমরা বিগত 3টি নির্বাচনের ফলাফল যদি একটু দেখে থাকি। 2008 সালের 29 ডিসেম্বরের নবম সংসদ নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে বিএনপির শরিক জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা 39 প্রার্থী দিয়ে 32,89,967 ভোট পায়, যা ছিল প্রদত্ত ভোটের 4.70%। অর্থাৎ তারা শুধুমাত্র 39টি আসনে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম তাদের নিজস্ব প্রতীক খেজুর গাছের পাশাপাশি বিএনপি জোটের শরিক হিসেবে ধানের শীষ নিয়ে 7টি আসনে ভোট পায় 1,75,245টি। এর মধ্যে অবশ্য বেশিরভাগই বা সিংহভাগই ছিল ধানের শীষের ভোট। তখন ইসলামী ঐক্য জোট তার নিজস্ব প্রতীক মিনার ও ধানের শীষ নিয়ে 7টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মাত্র 1,08,415 ভোট পায়, যা প্রদত্ত ভোটের মাত্র 0.15 ভাগ। এই ভোটের সিংহভাগই আবার ধানের শীষ প্রতীকের ছিল। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 167টি আসনে প্রার্থী ঘোষণা করে এবং মাত্র 6,58,254 ভোট পায়, যা প্রদত্ত ভোটের 0.94 ভাগ মাত্র। তাদের শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলন নিজস্ব প্রতীক ইসলামী আন্দোলনের হাত পাখা নিয়ে 33টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 16,000 ভোট পায়। যারা কোনো জোটেই ছিল না তাদের তো কোনো খবরই নেই, যেমন হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি নিয়ে 17টি আসনে ভোট করে মাত্র 31,000 ভোট পায়। বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকে 8টি আসনে প্রার্থী দেয় এবং মাত্র 27,000 ভোট পায় বা 28,000-এর মতো ভোট পায়। তরিকত ফেডারেশন 31টি আসনে প্রার্থী দেয়, ফুলের মালা নিয়ে তারা মাত্র 19,905 ভোট পায় পুরো বাংলাদেশে। বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে 5 জন প্রার্থী দেয় এবং তারা মাত্র 1,113টি ভোট পায়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 2 জন প্রার্থী চেয়ার প্রতীকে মাত্র 566টি ভোট পায়। সুতরাং ভেবে দেখুন, সেই আদিকাল থেকে বাংলাদেশে ইসলামী দলগুলোর ভোটের হার খুবই নগণ্য এবং হয়তোবা এই ভোটগুলো শুধুমাত্র 1-2টা আসনেই হয়তো ফলাফল নির্ধারণ করবে, এছাড়া আর তাদের কোনো অবদান ছিল না। আমরা এবার 10ম নির্বাচনের ফলাফলগুলো যদি দেখি, সেখানে 12টি ইসলামী দল অংশগ্রহণ করে। এর মধ্যে আওয়ামী লীগের শরিক হিসাবে ছিল তরিকত ফেডারেশন। 3 জন প্রার্থী 3টি আসনে নির্বাচন করেন এবং তারা মাত্র 1,77,449 ভোট পান। মনে রাখতে হবে সেখানে কিন্তু নৌকার ভোটও ছিল। বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকে 2 আসনে মাত্র 5,725 ভোট পান। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোমবাতি নিয়ে 2,585 ভোট পান। সুতরাং এবার ভেবে দেখুন যে ইসলামী দলগুলোর সত্যিকার অর্থে বাংলাদেশের জাতীয় নির্বাচনে কত ভাগ ভোটের অবদান থাকতে পারে। একাদশ সংসদ নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলো সবচেয়ে বেশি 12,54,800 ভোট পায়, যা মোট ভোটের 1.5%। এর মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দ্বিতীয় সর্বোচ্চ ভোট পায় 60,367, ইসলামিক ফ্রন্ট পায় 31,017টি, বাংলাদেশ মুসলিম লীগ মাত্র 15,116 ভোট পায় পুরো বাংলাদেশে, ইসলামী ঐক্য জোট মাত্র 11,328, খেলাফত মজলিস 11,203 ভোট পায়, বাংলাদেশ খেলাফত মজলিস মাত্র 2,900 ভোট পায়, খেলাফত আন্দোলন 2,345 ভোট পায় এবং বাংলাদেশ মুসলিম লীগ মাত্র 228টি ভোট পায়। আর সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে তরিকত ফেডারেশন কিংবা মুসলিম লীগ, বিএসপি, বিআইএফ, বিএনএম, আইএফবি, জাকের পার্টি, ইসলামী ঐক্য জোট, বিকেএ, তারা সব মিলিয়ে দেখা গেছে যে 1-2টি আসনেও জয়ী হতে পারেনি। সুতরাং জামায়াতে ইসলামী ছাড়া অন্য যেই সব ইসলামী দলগুলো আছে তার মধ্যে ইসলামী আন্দোলন এবছর কিছুটা ভালো করতে পারে, কিন্তু অন্য যে নিবন্ধিত আরও যে বাকি 10-11টি ইসলামিক দল আছে তাদের জাতীয় নির্বাচনে ভোটের হার মাত্র 1 থেকে 2 ভাগের মধ্যে আছে। সুতরাং 2026-এর ফেব্রুয়ারির 13তম সংসদ নির্বাচনে ভোট পরিবর্তিত পরিস্থিতিতে
পরিবর্তিত বাংলাদেশে এই ইসলামিক দলগুলো কতটুকু অবদান রাখবে সেটা হয়তো ভোটের ফলাফলই বলে দেবে। তবে এটা ঠিক, জামায়াতে ইসলামীর সাথে যদি অন্য সব ইসলামী দলগুলো এক হয়ে এক হাতে হাত রেখে সব ইসলামিক দলগুলোর সবগুলো ভোট যদি এক ব্যালট বাক্সে ফেলা যায়, তাহলে হয়তোবা ইসলামিক দলগুলোর বাংলাদেশে উত্থান হয়তো ভবিষ্যতে বাংলাদেশে ঘটবে, যেখানে দ্বিদলীয় শাসনতন্ত্রের বিপরীতে হয়তো অন্য কোনো আরেকটি শক্ত দল হিসেবে দাঁড়িয়ে যাবে জামায়াতে ইসলামী এবং তাদের সমর্থিত ইসলামিক দলগুলো।